নূর চৌধুরী ফাইনালি যখন ৫৫ বছর বয়সী শেখ মুজিবকে খুন করে তখন সে একা ছিল না। কিছু তরুণ কর্মকর্তা সরকারের বিরুদ্ধে একটা কঠোর অবস্থানে চলে গিয়েছিল, বিশেষ করে বাকশাল সরকারের রাজনৈতিক কাঠামো এবং সেনাবাহিনীর অবস্থান নিয়ে তাদের মধ্যে ছিল ভীষণ অসন্তোষ। ১৯৭৫ সালের ১৫ই অগস্ট ভোর রাত ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কের একটা বাড়ি। সেই বাড়িতে ঘুমিয়েছিলেন একজন মানুষ যাকে মাত্র ৪ বছর আগে এই দেশের লাখো মানুষ কাঁধে তুলে নিয়েছিল স্বাধীনতার নায়ক হিসাবে। কয়েক ঘন্টার মধ্যে সেই একটা বাড়িতে প্রাণ হারান তার পরিবারের ১৮ জন সদস্য, যাদের মধ্যে ছিল মাত্র ১০ বছর বয়সী শিশু রাসেলও। কারা করেছিল এটা, কেন করেছিল, আর কিভাবে এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও বছরের পর বছর এর বিচার হয়নি? আজকের এই ভিডিওতে ১৫ই অগস্ট সেই রাতের পুরো ঘটনা জানব শুরু থেকে শেষ পর্যন্ত। সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। এই ঘটনা বোঝার জন্য আমাদের একটু পেছনে যেতে হবে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান দেশের প্রথম প্রধানমন্ত্রী হন। পরে তিনি রাষ্ট্রপতিও হন। একটা যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশ পুনর্গঠনের বিশাল দায়িত্ব ছিল তার কাঁধে। কিন্তু 1975 সালের মধ্যেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি ছিল ভয়াবহ। দুর্ভিক্ষ, মূল্যস্ফীতি, বেকারত্ব দেশকে গ্রাস করেছিল। রাজনৈতিক অস্থিরতাও বাড়ছিল। 1975 সালের জানুয়ারি মাসে শেখ মুজিব বাংলাদেশের একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, যার নাম ছিল বাকশাল। সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটাই দল তৈরি করা হয়। এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। অনেকে একে দেখেছিল গণতন্ত্রের উপর আঘাত হিসাবে, আবার অনেকে এটাকে দেখেছিল তৎকালীন অস্থিরতা মোকাবেলার একটা পদক্ষেপ হিসাবে। এই রাজনৈতিক টানাপোড়ানোর মধ্যেই সেনাবাহিনীর একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ জমতে শুরু করে। 1975 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন মধ্যম পর্যায়ের কর্মকর্তা একটা পরিকল্পনা তৈরি করতে শুরু করে। এদের মধ্যে ছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান, মেজর খন্দকার আব্দুল রশিদ, মেজর শরীফুল হক ডালিম, মেজর বজলুল হুদা, মেজর নূর চৌধুরী, মেজর শাহরিয়ার রশিদ, মেজর আজিজ পাশা এবং আরও কয়েকজন। এই কর্মকর্তাদের একটা বড় অংশ ছিলেন তারা যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং যুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে আসেন। এই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই একটা অসন্তোষ ছিল, যা নানা কারণে জমে উঠেছিল। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পরবর্তীতে কর্নেল ফারুক রহমান বলেছিলেন, তৎকালীন রাষ্ট্রপতি সচিব খন্দকার মুশতাক আহমেদের নির্দেশে তিনি অভিযান পরিচালনা করেন। খন্দকার মুশতাক ছিলেন শেখ মুজিবের মন্ত্রিসভার একজন সদস্য, যিনি এই ষড়যন্ত্রের রাজনৈতিক দিক পরিচালনা করেছিলেন বলে অভিযোগ উঠে। 14ই অগস্ট রাতে ষড়যন্ত্রকারীরা তাদের চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেন। রাত 11:30টার দিকে মেজর ডালিম, মেজর নূর চৌধুরী, ক্যাপ্টেন বজলুল হুদা, মেজর শাহরিয়ার রশিদ, মেজর আজিজ পাশা, মেজর রাশেদ চৌধুরী সহ বেশ কয়েকজন কর্মকর্তা একত্রিত হন। রাত 10টা নাগাদ সেনাবাহিনীর ট্যাঙ্ক ও কামানবাহী যান বিমানবন্দর এলাকার একটা মাঠে জড়ো হতে শুরু করে। মোট 18টি কামান আর 28টি ট্যাঙ্ক ছিল। এটা ছিল একটা সুপরিকল্পিত সামরিক অভিযান, কোনো হঠাৎ ঘটে যাওয়া বিদ্রোহ নয়। ভোর রাতের প্রথম প্রহরে মেজর ফারুক রহমান অফিসারদের নির্দেশ দেন বিমানবন্দরের কাছে হেডকোয়ার্টারে জড়ো হওয়ার জন্য। অপারেশন শুরু হয়ে যায়। 15ই অগস্ট ভোর রাত সেনাবাহিনীর একটা দল প্রথমে আক্রমণ করে শেখ মুজিবের আত্মীয় ও মন্ত্রিসভার সদস্য আব্দুর রব শেরনিয়াবাতের বাসভবনে। সেই আক্রমণের খবর পৌঁছায় ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে। শেখ মুজিবুর তার ব্যক্তিগত সহকারীকে টেলিফোনে নির্দেশ দেন দ্রুত পুলিশ কন্ট্রোল রুমে খবর দেওয়ার জন্য, কিন্তু ততক্ষণে সময় ফুরিয়ে এসেছিল। বাড়ির দক্ষিণ দিক থেকে সরাসরি আক্রমণ শুরু হয়। শেখ মুজিব তার ঘরের দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসেন। পরিবারের সদস্যরা তখন আতঙ্কিত অবস্থায় ছুটোছুটি করছিল। সবার আগে হত্যা করা হয় শেখ কামালকে, শেখ মুজিবের বড় ছেলে, যিনি নিচে নেমে এসেছিলেন পরিস্থিতি বোঝার জন্য। এরপর একে একে হত্যা করা হয় শেখ মুজিবের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছোট ছেলে শেখ জামাল, তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য
অন্যান্য সদস্যদের। সেনা সদস্যরা শেখ মুজিবকে নিচে নিয়ে যেতে থাকে। বলা হয় সেই মুহূর্তেও তিনি ঘাতকদের জিজ্ঞাসা করেছিলেন তারা কি চায়, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সিঁড়িতে নামার সময়ই তাকে গুলি করা হয়। সেই রাতের হত্যাযজ্ঞের সবচেয়ে হৃদয় বিদারক অংশ ছিল শেখ মুজিবের সবচেয়ে ছোট ছেলে মাত্র 10 বছর বয়সী শেখ রাছেলকেও তারা রেহাই দেয়নি। সর্বমোট 18 জন সদস্য সেই রাতে প্রাণ হারায় এই বাড়িতে। বেঁচে যান শুধু 2 জন মানুষ, শেখ হাসিনা ও শেখ রেহানা, যারা সেই সময় দেশের বাইরে ছিলেন। 15 অগস্ট সকালে খন্দকার মুশতাক আহমেদ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। রেডিওতে ঘোষণা দেওয়া হয় সরকার পরিবর্তনের। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের কয়েক ঘন্টার মধ্যেই কিভাবে একটা নতুন সরকার এত দ্রুত প্রস্তুত হয়ে গেল? এই প্রশ্নটাই বহু বছর ধরে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে আছে। এটা কি সত্যি শুধু একটা সামরিক বিদ্রোহ ছিল, নাকি এর পেছনে আরও সংগঠিত রাজনৈতিক পরিকল্পনা ছিল? খন্দকার মুশতাক সরকার এই হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসায় এবং তাদেরকে বিদেশে কূটনৈতিক পদে পাঠিয়ে দেয়, যা তাদের বিচারের হাত থেকে কার্যত রক্ষা করে। এবার আসি এই গল্পের সবচেয়ে বিতর্কিত অংশে। মুশতাক সরকার একটা অধ্যাদেশ জারি করে যার নাম ইনডেমনিটি অধ্যাদেশ। এই আইনের মাধ্যমে 15 অগস্টের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না বলে ঘোষণা করা হয়। পরবর্তীতে 1975 সালের নভেম্বর মাসে ক্ষমতায় আসেন জেনারেল জিয়াউর রহমান। তিনি 1979 সালে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে এই ইনডেমনিটি অধ্যাদেশকে সাংবিধানিক বৈধতা দেন। এর ফলে প্রায় 21 বছর ধরে বাংলাদেশে 15 অগস্টের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার পথ বন্ধ ছিল। এটা বাংলাদেশের আইনি ইতিহাসে একটা অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা, একটা হত্যাকাণ্ডকে আইন করে বিচারের বাইরে রাখা। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আসে ক্ষমতা। সেই বছরের নভেম্বরে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়। এরপর শেখ মুজিবের ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় 2 দশক পর বিচারের পথ প্রথমবারের মতো খুলে যায় 1998 সালের 8 নভেম্বর। ঢাকার একটা আদালত এই মামলার রায় দেয়। তবে বিচার প্রক্রিয়া এরপরও সহজ ছিল না। ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে মামলার গতিও কখনো বেড়েছে, কখনো কমেছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বছরের পর বছর ধরে এই মামলার বিভিন্ন পর্যায়ের রায় ও আপিল চলতে থাকে। প্রধান অভিযুক্তদের একটা বড় অংশ ততদিনে দেশ ত্যাগ করে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছিলেন, যাদের কয়েকজনকে আজও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। আজ 5 দশকেরও বেশি সময় পরেও 15 অগস্টে বাংলাদেশের রাজনীতিতে একটা অত্যন্ত সংবেদনশীল ও প্রভাবশালী অধ্যায় হয়ে আছে। এই ঘটনা শুধু একটা পরিবারের ট্র্যাজেডি নয়, এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। এরপর থেকে বাংলাদেশ দীর্ঘ সময় সামরিক শাসনের মধ্য দিয়ে গেছে, আর দেশের রাজনীতি ভাগ হয়ে গেছে সেই রাতের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভাজন রেখায়। এটা উল্লেখযোগ্য যে এই ঘটনার ব্যাখ্যা ও এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে আজও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কেউ একে দেখেন জাতীয় বিয়োগান্ত অধ্যায় হিসাবে, কেউ এর প্রেক্ষাপট ব্যাখ্যা করেন ভিন্নভাবে। 15 অগস্টের এই ঘটনা আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায়। একটা জাতি যখন তার প্রতিষ্ঠাতাকে এভাবে হারায়, সেই ক্ষত কি আদৌ কখনো পুরোপুরি সারে? এই ঘটনার বিচার পেতে বাংলাদেশের সময় লেগেছিল প্রায় 2 দশক, আর এর রাজনৈতিক অভিজাত বলা যায় আজও চলমান। আপনার কি মনে হয় ইতিহাসের এমন সিদ্ধান্তমূলক মুহূর্তগুলো একটা জাতির ভবিষ্যৎ রাজনীতিকে ঠিক কতটা প্রভাবিত করে? নিচে কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আমরা যাব বাংলাদেশের ইতিহাসের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে।